ওকে, জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা একাডেমিক রাইটিং টাস্ক 1 এর একটা ইন্ট্রো লেখা শিখবো আজকে। ইন্ট্রোটাতে থাকে কি কি আসলে? আমরা যদি এইভাবে বিষয়টাকে 6 ভাগে ভাগ করে নিতে পারি, একটু দেখেন। ইন্ট্রোতে একটা ডিজাইনের নাম লিখতে হয়, যেটা আমাকে কোশ্চেনে দেয়া থাকবে। ওকে, সেটা বার চার্ট হোক, ডায়াগ্রাম হোক, টেবল হোক, ম্যাপ হোক, ডিজাইনের নামটা লিখতে হয়। তারপর আমার একটা ভার্ব দিতে হয়। সেক্ষেত্রে আমাদের এরকম বেশ কিছু ভার্ব আমাদের জানা আছে, ডেপিক্ট, ইলাস্ট্রেট বা শো, এরকম বেশ কিছু ভার্ব থাকে। সেখানে একটা অ্যাকশন ডিসাইড করতে হবে আপনাকে। এটা মূলত আপনার কাজ, এটার উপরে আপনার মার্কসটা দিবে এক্সামিনার। ঠিক আছে, যে আমি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি নাকি ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটা আমি এক্সপ্লেইন করব। তারপরে যে চেঞ্জেসটা বা ডিফারেন্সটা আমি দেখছি, সেটা কিসের, সেটার অবজেক্টটা কি। সেটা একটা প্রোডাকশন হতে পারে, একটা কনজাম্পশন হতে পারে, বা কোনো কিছুর উপরে স্পেন্ডিং হতে পারে। ঠিক আছে। আর ফাইনালি যে দুটো পয়েন্ট, যে প্লেস এবং টাইম, এই দুটো তো খুবই অ্যাপারেন্ট, যে কত সালের ঘটনা এবং সেটা কোন কোন জাতির ঘটনা। ঠিক আছে, কোন কোন দেশে বিষয়টা ঘটছে। তো এই সব মিলিয়ে আমরা চলেন পুরো বিষয়টা আমরা একটা টেবিলের উপরে অ্যাপ্লাই করে দেখি ইন্ট্রো লেখা যাচ্ছে কিনা। ঠিক আছে। এখন আসেন, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ ন্যাশনাল কনজিউমার এক্সপেন্ডিচার বাই ক্যাটাগরি, এবং 2002, মানে সালটা হচ্ছে 2002। আর এখানে কান্ট্রি দেখা যাচ্ছে, এই যে 5টা কান্ট্রি দিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে এটা একটা টেবিল। এখন এই বিষয়গুলো আমরা যদি এরকম পর পর বসিয়ে দেই আমাদের প্যাটার্ন অনুযায়ী, আমরা প্রথমে লিখলাম দ্য টেবল, এরপর আসলে একটা ভার্ব শোজ। কি শো করছে? ডিফারেন্স শো করছে, যেটা বলছিলাম আমি এক্সপ্লেন করবো, অবজারভেশন থেকে আসে। তো আমরা আয়ারল্যান্ডের স্পেন্ডিং এর সাথে ইটালির স্পেন্ডিং কে যদি কম্পেয়ার করি, এখানে তো আসলে একটা থেকে আরেকটা ইনক্রিজ বা ডিক্রিজ হয় না, এটা একটার সাথে আরেকটা ডিফারেন্স শো করছে। রাইট, ইটালির সাথে স্পেনের ডিফারেন্স শো করছে, ফুড টোবাকোর ব্যয়ের সাথে ক্লোথিং এর ব্যয়ের একটা ডিফারেন্স শো করছে। তো এইভাবে যদি আমরা বিষয়টাকে অবজার্ভ করে নিয়ে আসি, তাহলে এটা আসে ডিফারেন্স। তাহলে দ্য টেবল শোজ ডিফারেন্স। এখন ডিফারেন্সটা কিসের? স্পেন্ডিং এর। স্পেন্ডিং কোত্থেকে নিলাম? এই যে উপরে বলাই ছিল যে এক্সপেন্ডিচার, সেখান থেকে আমরা নিচ্ছি স্পেন্ডিং। স্পেন্ডিং অন সাম হিউম্যান এসেনশিয়ালস। কোথায় পেলাম? ওরা বলছিল যে ফুড, ড্রিঙ্কস, টোবাকো, ক্লোথিং, ফুটওয়্যার, এই বিষয়গুলো। এখন এগুলো যদি আমি হুবহু লিখতে যাই, তাহলে আমার অনেক জায়গা লেগে যাবে এবং আমার মার্কসটা কমে যাবে। তো আমি কি করলাম, এটাকে একটা কমন নাউনে বা কমন একটা ফ্রেজে কনভার্ট করার চেষ্টা করলাম। আমরা অ্যানালিসিস করে দেখছি যে এই সবগুলো আসলে মানুষের প্রয়োজনীয় জিনিস। সেটাকে আমরা বলতে পারি যে সাম হিউম্যান এসেনশিয়ালস গেল। এখন আসলো আমার কান্ট্রি, কোথায় কোথায় ঘটছে বিষয়টা, 5 ডিফারেন্ট কান্ট্রিতে বিষয়টা ঘটছে। আর কি থাকছে? শেষে গিয়ে ইন দিয়ে টাইমটা অ্যাড করে ফেললাম। যেটা বলছিলাম যে তাহলে আমার প্রথমে আসলো ডিজাইনের নামটা। ডিজাইনের নাম কি এখানে? টেবল। যদি ম্যাপ থাকে তাহলে কি লিখবো? ম্যাপ। আর সর্বোচ্চ আমরা লিখতে পারি দ্য গিভেন টেবল অথবা গিভেন ম্যাপ। আচ্ছা, এরপরে আমার একটা ভার্ব নিতে হচ্ছে। হ্যাঁ, আমরা শোজ বলতে পারি, হ্যাঁ, ইলাস্ট্রেট বলতে পারি, ডেপিক্ট বলতে পারি, এবং সেটাও মিনিং বুঝেই নেওয়া উচিত। এইখানে যদি আমি ডেপিক্ট দেই, ডেপিক্ট মানে ফুটিয়ে তোলা। এখানে কি কোনো কিছু ফুটিয়ে তোলা হয়েছে? হয়েছে। একদিক থেকে ডিফারেন্স ফুটিয়ে তোলা হয়েছে, পার্থক্য ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, যে ইটালির হচ্ছে ফুড, ড্রিঙ্কস, টোবাকোর ব্যয়ের উপরে, ইটালির ব্যয় না, ইটালিয়ান ন্যাশনাল ব্যয়, মানে ইটালিয়ান মানুষদের ব্যয়। ঠিক আছে, তাহলে ইটালিয়ান পিপুলের যে ব্যয়, তার সাথে আয়ারল্যান্ডের পিপুলের ব্যয়ের একটা পার্থক্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার মানে ডেপিক্ট দিলে খাটবে, শো যদি বলি খাটবে, ইলাস্ট্রেট যদি বলি ব্যাখ্যা করা। এখানে কি ব্যয়টা ব্যাখ্যা করা হয়েছে? ব্যাখ্যা তো নাই, শুধু বলা আছে 16% তারা ব্যয় করেছে। এটা যদি টোটাল 100% থাকতো, তাইলে আমি ইলাস্ট্রেট দিতে পারতাম। 100% যদি থাকতো, যে ইটালিয়ান মানুষের 100% ব্যয়কে 5 ভাগে ভাগ করলো, আবার আয়ারল্যান্ডের মানুষের 100% ব্যয়কে 5 ভাগে ভাগ করলো, এরকম যদি দুটো কান্ট্রির 100% ব্যয়ের ভাগাভাগি থাকতো, তাহলে আমরা এটাকে ইলাস্ট্রেটও বলতে পারতাম, ডেপিক্টও বলতে পারতাম, শো বলতে পারতাম। ওকে, এখন 5টা কান্ট্রির 3টা সেক্টরের কিছু ব্যয় এখানে দেখানো হয়েছে। এটাকে আসলে এক্সপ্লেইন বা ইলাস্ট্রেট বলা যায় না। ডিপিক্ট বলানো যেতে পারে, প্রেজেন্ট বলা যেতে পারে, ফাইন, শো বলা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটা ভার্ব নিলাম। এখন প্রথমত যেহেতু আমি ভার্ব নিচ্ছি, নেওয়ার পরে তাহলে আমাকে কি দিতে হবে, যে কি শো করছে বা কি ইলাস্ট্রেট করছে, সেই অ্যাকশন বা সেই অবজেক্ট। যদি অ্যাকশন থাকে ভালো, না থাকলে ডিরেক্ট অবজেক্ট। তাহলে এইখানে ব্যয় শো করছে, সেটা হচ্ছে আমার অ্যাকশন। তাহলে আমি যদি ব্যয় নিতে যাই, তাহলে আমার কপি হয়ে যাচ্ছে, কারণ আমাকে বলতে হচ্ছে ন্যাশনাল কনজিউমার
এক্সপেন্ডিচার, আমি ঘুরিয়ে বলতে পারি এক্সপেন্ডিচার অফ ন্যাশনাল কনজিউমার, তাহলে আর কপি থাকছে না। আমরা বলছি ডিফারেন্স, ডিফারেন্স অফ স্পেন্ডিং অন থ্রি ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল নিডস। এই যে বিষয়টা, এইটুকুন হচ্ছে একটা ক্যান্ডিডেটের বা একজন ক্যান্ডিডেটের সেলফ কন্ট্রিবিউশন, এটাকে প্যারাফ্রেজ ধরে না, সেলফ কন্ট্রিবিউশন ফ্রম ইওর অবজারভেশন অ্যান্ড ফ্রম ইওর ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি। ওকে, ডিফারেন্সটা আমরা কিভাবে নিয়ে আসলাম? আমরা দেখছি ইটালির সাথে আয়ারল্যান্ডের ব্যয়ের পার্থক্যও তো আছে এখানে, আছে না? আবার ফুডে কত পার্সেন্ট ব্যয় করছে সেম নেশন গিয়ে, ক্লোথিং এ কত পার্সেন্ট ব্যয় করছে, তারও কিন্তু একটা পার্থক্য আছে। ক্লিয়ার? সো আমি সেটাকে এক্সপেন্ডিচার অ্যাকশনে না গিয়ে আমি নিয়ে আসলাম এখানে ডিফারেন্স শো করছে। কিসের ডিফারেন্স? আলটিমেটলি আমাকে অবজেক্ট আনতেই হবে। কিসের ডিফারেন্স? ব্যয়েরই ডিফারেন্স। এন্ড কার উপরে ব্যয় করছে? আমরা বলছি থ্রি ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল নিডস। এখানে কোথাও কিন্তু বলে দেয় নাই যে এটা থ্রি ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল নিডস, বাট একটু খেয়াল করেন, ফুড, ক্লোথ, এডুকেশন, এগুলো ফান্ডামেন্টাল না? আচ্ছা, এখন আসেন, টোবাকো কি ফান্ডামেন্টাল? হ্যাঁ, ফুটওয়্যার তো ক্লোথিং এর মধ্যেই পড়ে, থাকলো। লেজার, ইজ ইট ফান্ডামেন্টাল? মৌলিক চাহিদার মধ্যে কি লেজার পড়ে? এখন অবশ্য ধরা হয়, বিনোদনকেও এখন মৌলিক চাহিদার মধ্যে ধরা হয়। বিনোদন না থাকলে মানুষ সুস্থ থাকবে না, ঠিক আছে, সুস্থ থাকবে না। কিন্তু এই টোব্যাকো, ড্রিঙ্কস, এই দুটো শব্দের কারণে কিন্তু এখানে ফান্ডামেন্টাল শব্দটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। আমি এই জন্য এটাকে বোল্ড করে রাখছি, যে ফান্ডামেন্টাল নিডস আমি বলে ফেললাম, বাট এটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ড্রিঙ্কস অ্যান্ড টোব্যাকো। ওকে, তাহলে এখানে আমি ঘুরিয়ে কি বলতে পারি? থ্রি ক্যাটাগরিজ অফ নিডস। এখন, এখন ঠিক আছে, প্রয়োজনীয় তিনটা প্রয়োজনীয় বিষয়বস্তুর উপরে ব্যয়ের পার্থক্য দেখাচ্ছে। নিডস বলতে এখানে প্রয়োজনীয় তৈজসপত্র, জিনিসপত্র। নিডস মানে এটা প্রয়োজনীয় জিনিস বোঝায় আর কি, ঠিক আছে? তাহলে তিনটা প্রয়োজনীয় জিনিসের শ্রেণী, এটা একটা প্রয়োজনীয় জিনিসের শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা আরেকটা শ্রেণী। তাহলে তিন শ্রেণীর প্রয়োজনীয় জিনিসের উপরে ব্যয়ের পার্থক্য দেখাচ্ছে। এবং এটা হচ্ছে মূল অবজেক্ট, যে কিসের ডিফারেন্স বা কিসের চেঞ্জ শো করছে। তারপরে কি? তারপরে আসছে আমার ঘটনাটা কোথায় ঘটছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দা প্ল্যান, যে যদি প্লেস থাকে আমরা সেটাকে উল্লেখ করব। তাহলে ফাইভ বিগ সিটিজে বিষয়টা হতে পারে। এখানে কাকতালীয় ভাবে মিলে গেছে, এটা শহর না, কান্ট্রি। এই পাঁচটা কান্ট্রি বড় কান্ট্রি না ছোট কান্ট্রি আপনি জানেন? ফাইভ বিগ নেশনস বলা যাবে হুট করে? যদি নলেজ থাকে যে পাঁচটা কান্ট্রি বড় বড় কান্ট্রি, তাহলে আপনি বলতে পারেন ফাইভ বিগ নেশনস। আর যদি না থাকে এরকম জানা, তাহলে জাস্ট ফাইভ ডিফারেন্ট কান্ট্রিজ বা নেশনস এভাবে বলবেন, পাঁচটা ভিন্ন ভিন্ন দেশে। ক্লিয়ার? আচ্ছা, কত সালের ঘটনা? 2002 সালের ঘটনা। যদি এইটা নিয়ে লিখি, তখন কি করতে হবে আমাকে? ইন থ্রি সেপারেট ইয়ার্স, যদি তিনটা ভিন্ন ভিন্ন সাল হয় এভাবে লেখা যাবে, থ্রি সেপারেট ইয়ার্স, 81, 91, 2001। আচ্ছা, যদি এরকম হয়, তাহলে এইভাবে বিটুইন এবং এন্ড দিয়ে লেখা যাবে ইয়ার্স, ফ্রম এত টু এত লেখা যাবে। আচ্ছা, এইখানে তো ফ্রম 1942 টু 2040 লেখা যাবে। এইখানে কি আমি ফ্রম 1981 টু 2001 লিখতে পারবো? পারবো না, কারণ এখানে মাঝখানে কি ঘটছে না ঘটেছে দেওয়া নাই। লাইন গ্রাফের ক্ষেত্রে কিন্তু মাঝখানের ঘটনা আছে।
আছে না? হ্যাঁ, আমি যদি বলি 61 সালে কত ছিল, তুমি বার করে দিতে পারবা। যদি বলি 72 সালে কত ছিল, তুমি বার করে দিতে পারবা, কজ দাগ তো আছে। দাগ যদি থাকে তথ্য আছে, তার মানে এখানে ফ্রম থেকে টু পর্যন্ত পুরোটা আছে। ফ্রম থেকে টু মানে পুরোটা থাকতে হবে। আর পাই চার্টের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া ফ্রম থেকে টু পুরোটা নাই, সেক্ষেত্রে আমরা বলবো হুম, যে এভাবে ইন 1981, 1991 অ্যান্ড 2001, অথবা ইন 3 সেপারেট ইয়ার্স লিখে কোলন দিয়ে, কোথায় গেল সেপারেট ইয়ারেরটা, এই যে এটা, ইন 3 সেপারেট ইয়ার্স লিখে কোলন দিয়ে আমরা ইয়ারগুলো এইভাবে মেনশন করতে পারবো। পার্থক্য কি? এটা একটু বড়, 3 সেপারেট ইয়ারও বললাম, আবার ইয়ারকেও উল্লেখ করলাম, তাতে করে আমার লেখাটা একটু বড় হলো। মোর ইম্পর্টেন্টলি এটা ভিন্ন হলো। ওকে, এটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, ইন দিয়ে সরাসরি 3টা সাল দিয়ে দিয়েছে, এটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ছিল। তাহলে আমিও যদি ইন দিয়ে পরপর 3টা সাল দিয়ে, আমাকে একই ল্যাঙ্গুয়েজে দিতে হবে, আর কোনো বিকল্প নাই। রাইট, বিকল্প নাই। সেই বিকল্পটাকে বের করার জন্য আমরা যেটা করছি, আমরা বিষয়টাকে এইভাবে উপস্থাপন করতে পারি। এখানে দুটো ডিফারেন্স: এক, আমি বিষয়টা কপি করি নাই, নিজের মতো লেখা; দুই, আমার এখানে একটা পাংচুয়েশনের ব্যবহার আসছে, কোলন, যেটা 90% খাতায় থাকবে না। 90% বা 95% ক্যান্ডিডেট শুধু কমা আর ফুল স্টপ দিয়ে লেখা শেষ করে ফেলবে। ওকে, কিন্তু এই বেস্ট ট্রায়ালসে যে 8 জন 10 জন পড়ছে, তার ভিতরে যে 3 জন 4 জন পরীক্ষা দিবে, তাদের খাতায় এক্সামিনার কোলন পাবে। এটা গ্রামার পার্ট, পাংচুয়েশন একটা গ্রামারের পার্ট। অধিকাংশ খাতায় শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পাওয়া যায়, হ্যাঁ, সেটা কানেক্টর দিয়ে তৈরি করা। আর আপনি যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সটা তৈরি করলেন, সেটা কোলন দিয়ে তৈরি করা। ইটস ডিফারেন্ট। ঠিক আছে? এবং গতদিন বোধহয় বলছিলাম, আমার একজন ক্যান্ডিডেট ওভারঅল 5.5 পেয়েছে, রাইটিং এ 6.5। ওকে, বিকজ অফ দিস স্মল ডিফারেন্সেস, সে এই ডিফারেন্ট রানিং কস্টটা ব্যবহার করতে শিখেছিল। অনেক কষ্ট হয়েছে তার, কিন্তু এখান থেকে সে হুবহু কপি করে নাই। কপি না করে বিষয়টাকে নিজে লেখা শিখেছে। এই শুধুমাত্র ইন্ট্রোডাকশন যদি আপনি একটু কষ্ট করে 8টা 10টা ইন্ট্রোডাকশন যদি একটু প্র্যাকটিস করেন এবং এই বিষয়টাকে নিজে উপস্থাপন করা শিখেন, আপনার পুরো রাইটিং এ হাফ ব্যান্ড ব্যাক ব্যান্ড আগায় যেতে পারে। মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে। ইন্ট্রোডাকশন পড়েই যদি এক্সামিনারের ফিল হয় এ তো প্যারাফ্রেজ করছে, কপি করছে, তাহলে এক্সামিনার আপনার প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে বাকি খাতাটা দেখছে। রাইট, আমি তাকে ওই সুযোগটা দিব না। আমার টাস্ক 1 এবং টাস্ক 2 দুটোর ইন্ট্রোডাকশনই আমার নিজের লেখা হবে, যাতে করে ওইখানেই এক্সামিনার ইমপ্রেস হয় এবং আমার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এসে খাতাটা দেখে। পজিটিভ অ্যাটিটিউড অবভিয়াসলি তখন আপনার বাদ বাকি পজিটিভ জিনিসগুলোকে তাকে ফোকাস করতে হেল্প করবে। এখন আমরা পুরো ইন্ট্রোটা এভাবে একটু সাইড বাই সাইড দেখে নিতে পারি ফর আওয়ার ফাইনাল রিক্যাপ। খেয়াল করেন, আমরা বলছিলাম আমাদের ইন্ট্রোতে একটা ডিজাইনের নাম থাকে, আমরা ডিজাইনটার নাম রাখছি দ্য টেবল। এরপরে আমাদের একটা ভার্ব থাকে, উই হ্যাভ দ্য ভার্ব শোজ। আমরা এখানে বলছিলাম যে এটা ডেপিক্টস দেওয়া যেতে পারে, এটা প্রেজেন্টস দেওয়া যেতে পারে। এরপরে আমরা একটা অ্যাকশন দিব, যদি সম্ভব হয় এটা আপনার অবজারভেশন থেকে আসবে, যে দ্য ডিফারেন্স অফ স্পেন্ডিং। এটা যদি আমরা কোশ্চেন থেকে নিতাম তাহলে আসতো ন্যাশনাল কনজিউমার এক্সপেন্ডিচার বা কনজিউমার এক্সপেন্ডিচার অফ ডিফারেন্ট নেশনস, এভাবে আসতে পারতো। সেটাকে আমরা প্যারাফ্রেজ না করে নিজেরা যদি লিখছি, তাহলে বিষয়টা এভাবে লেখা যায় যে দ্য ডিফারেন্সেস অফ স্পেন্ডিং। এখন তারপর কি আসছে, যে আমাদের একটা অবজেক্ট, অবজেক্ট বলতে আমরা মিন করছি যে স্পেন্ডিংটা কিসের। তাহলে স্পেন্ডিংটা আমরা লিখছি অন 3 ক্যাটাগরিজ অফ নিডস, যেটাও এখানে লিখে দেওয়া নাই, আমরা এটা কয়েন করেছি, তৈরি করে নিয়েছি অবজারভেশন থেকে। ফাইনালি আসতেছে আমাদের প্লেস ইন 5 ডিফারেন্ট কান্ট্রিজ এবং টাইম ইন 2002। এই হয়ে গেল আমাদের একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন। এগেইন, যেটা না বললেই না, সব কোশ্চেনে 6টা এলিমেন্ট থাকে না, কোথাও টাইম পাবেন না, কোথাও প্লেস পাবেন না।
কোথাও হয়তো আপনি অ্যাকশনটা ডিসাইড করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার মতো করে এই এলিমেন্টগুলো না থাকলে সেগুলো বাদ দিয়েই বা ডিসাইড করতে না পারলে কোশ্চেন থেকে কিছুটা কপি করে বা প্যারাফ্রেজ করে আপনারা ইন্ট্রোডাকশন লিখবেন। ওকে। আর আমরা আরেকটা বিষয় এখন দেখব, যেটা হচ্ছে আমাদের যে টোটাল যে ইন্ট্রোডাকশনটা দাঁড়াচ্ছে এই ফরম্যাট, 6টা এলিমেন্ট যদি আমরা পরপর বসিয়ে যে ইন্ট্রোটা তৈরি করছি, এই ইন্ট্রোটার ব্র্যান্ডিং কি, এবং এই ইন্ট্রোটা যদি ধরেন আপনার 6 ব্যান্ডের আনসার হয়, বা 6.5 ব্যান্ডের আনসার হয়, সেটাকে আমরা 7, 5 বা 8-এ নিয়ে যেতে আমরা কি কি করতে পারি সেই বিষয়টা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখব। এখন আসলে আমরা এই ফরম্যাটে একটা ইন্ট্রোডাকশন লিখে সেটাকে 6 বা 6.5 মান থেকে আমরা কিভাবে সেটাকে 7, 5 বা 8 পর্যন্ত নিয়ে যেতে পারি সে বিষয়টা একটু দেখা যাক। ওকে, আমরা যে 6টা এলিমেন্ট নির্ধারণ করছি সেই এলিমেন্ট গুলো জোড়া দিয়েই দেখেন এখানে আমরা নতুন আরেকটা কোশ্চেনের ইন্ট্রো লিখছি। পাই চার্ট আমার ডিজাইন, পাই চার্টস বলছি কারণ আমার এখানে 3টা চার্ট আছে। আমরা প্রেজেন্ট ভার্বটা দিয়ে লিখছি এখানে, সো ডিজাইনের পরে আমার যথাক্রমে আসলো ভার্ব। ভার্ব আসার পরে আমরা অ্যাকশনটা ডিসাইড করছি যে এখানে কি শো করছে, কি প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে প্রপোর্শন শো করছে। ওকে, কিসের প্রপোর্শন? অবজেক্ট 3 ফুড ইনগ্রিডিয়েন্ট, 3টা ফুড ইনগ্রিডিয়েন্ট, সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং অ্যাডেড সুগার, এই 3টা ফুড ইনগ্রিডিয়েন্টের প্রপোর্শন শো করছে এখানে 14%, 29, 29% হোয়াট এভার। ওকে, আচ্ছা, এবং সেটা কোথায় ইউজ হচ্ছে? এই ফুড ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ হচ্ছে ইউএসএ তে, ইউজড ইন ইউএসএ। সো এখানে কোনো টাইম দেওয়া নাই, আমরা এখানে কোনো টাইম লিখি নাই, জাস্ট আমরা আইটেম গুলো বা ইন্ট্রোডাকশনের এলিমেন্ট গুলো আমরা সাইড বাই সাইড বসিয়ে এভাবে এই ইন্ট্রোডাকশনটা লিখলাম। এবং ধরে নিচ্ছি এটাতে 6 বা 6.5, 6 বা 6.5 এটা পাওয়া যেতে পারে। একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে আরো একটা এলিমেন্ট আমরা অ্যাড করতে পারতাম, যেটা আমাদের এই মূল যে 6টা এলিমেন্ট যেটা আমরা লিস্ট করে নিয়েছি তার মধ্যে পড়ে না। এটা অবজারভেশন থেকে আপনাকে নিতে হবে, আসলে প্রত্যেকটা কোশ্চেনই অবজারভেশনের কিছু জায়গা থাকে, আহ, যেটা একজন ভালো ক্যান্ডিডেট কোশ্চেন একটু ভালোভাবে দেখলেই খুঁজে পাবে, একজন এভারেজ ক্যান্ডিডেটের পক্ষেও পাওয়া সম্ভব আসলে। তো আমরা আসছি যে এই 4 ডিফারেন্ট মিলস এখানে দেওয়া ছিল, যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স। এই যে স্যাচুরেটেড ফ্যাটের ভিতরে যে 21%, এটা ফ্যাটের পরিমাণ, 16% এটাও কিন্তু ফ্যাটেরই পরিমাণ। তাহলে 21, 16, 26, 37 এটা যে ভাগ করলো, এটা আসলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অনুযায়ী ভাগ করা হয়েছে। যে টোটাল যে ফ্যাটটা আমরা, স্যাচুরেটেড ফ্যাটটা আমরা খাচ্ছি বা ইউএস এর মানুষ যেটা খায়, সেই টোটাল ফ্যাটের কত পার্সেন্ট কোন মিলের মাধ্যমে তাদের পেটে যাচ্ছে সেটার একটা ভাগাভাগি এখানে দেখানো হয়েছে। তাহলে এই ইনফরমেশনটা যদি আমরা অ্যাড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার হাফ ব্যান্ড স্কোরিংটা আগায় আসবে, এটা 6.5 থেকে তখন 7 মানে আসতে পারে। এই একই ইন্ট্রোডাকশনকে যদি আমরা এখন এইভাবে একটু স্পেশালি লিখতে পারি, যেখানে মূলত কপির তেমন ছিটাফোটা পাওয়া যাবে না, সম্পূর্ণ নিজস্বভাবে লেখা দেয়ার স্ট্রাকচারে, একটু খেয়াল করেন খুবই সহজ, যে দেয়ার আর 3 পাই চার্টস। আমরা একদম ন্যাচারাল একটা ওয়েতে যদি লিখি বিষয়টা এরকম, হুম, কোশ্চেনে যে প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্ন না, আমাদের নিজস্ব অবজারভেশন থেকে টোটালটাই, যে 3টা পাই চার্ট দেখতে পাচ্ছি, তো আমরা লিখলাম যে দেয়ার আর 3 পাই চার্টস কি করছে, কন্টেনিং একটা মেজর চেঞ্জ। খেয়াল করেন আমরা দেয়ার দিয়ে শুরু করছি এবং ভার্বটা হয়ে যাচ্ছে কিন্তু আইএনজি, যে ক্ষেত্রে আগের ব্যাপারে আমরা ভার্বগুলো আইএনজি করতে পারি নাই, আমাদেরকে প্রেজেন্ট, হ্যাঁ, অথবা আগের কোশ্চেনের ক্ষেত্রে ছিল আপনার শোজ। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ডিফারেন্ট ভার্ব প্যাটার্ন ব্যবহার করতে পারছি, কন্টেইনিং, কারণ আমার এখানে একটা আর আছে। কন্টেইনিং ইনফরমেশন, খুব সুন্দর একটা ফ্রেজিং হয়েছে, containing information on the proportion of 3 food ingredients in 4 meals consumed by the people of USA. ওকে, এভাবে যদি কোনো একজন ক্যান্ডিডেট লিখতে পারে, হ্যাঁ, এটা আসলে বিশেষ কোনো ফরম্যাটেই পড়ে না, এটা ভেরি ন্যাচারাল ওয়ে অফ এক্সপ্রেসিং হোয়াট ইউ সি ইন টাস্ক 1, তাহলে কিন্তু সেটা 7, 5 থেকে 8 মানের একটা ইন্ট্রোডাকশন হতে পারে।